নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, গতকালকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হলো, সেটা নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন। যদি না দেখে থাকেন, অ্যাটলিস্ট তার হাইলাইটসটা অবশ্যই দেখেছেন। ধুরন্ধর ইন্ডিয়ান প্লেয়ারদেরকে এখন কিন্তু এই নামেই ডাকা যেতে পারে, কারণ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের পরে, টি-20 ওয়ার্ল্ড কাপের পরে প্রত্যেকবার রিপিট হয়েছে যে হয় যদি যে দলটা এই বছর ওয়ার্ল্ড কাপ নিয়েছে সে কিন্তু নেক্সট টাইম ওয়ার্ল্ড কাপ নিতে পারেনি। এই প্রথমবার ভারত এমন একটা দল হলো যে ওয়ার্ল্ড কাপকে ডিফেন্ড করলো। অসাধারণ। প্রত্যেকের পারফরমেন্স আমরা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করেছি এবং প্রত্যেকের পারফরমেন্স আমাদের সকলেরই কন্ট্রিবিউশন ছিল, আমাদের ভালো লেগেছে তাদের পারফরমেন্স। দেখুন, ওয়ার্ল্ডের বা ভারতের বলুন, টপ দুজন বোলার এবং ব্যাটসম্যান আমাদের অভিষেক শর্মা, টি-20 ফরম্যাটে নাম করা একজন প্লেয়ার, আর বরুণ চক্রবর্তী টি-20 ফরম্যাটে নাম করা একজন বোলার। তো এই দুজন সম্পূর্ণ ওয়ার্ল্ড কাপের সিরিজে কিন্তু ফ্লপ। এই ওয়ার্ল্ড কাপ ফরম্যাটে প্রত্যেকটা ম্যাচেই তারা কিন্তু ফ্লপ গিয়েছে। তারপরেও ভারত কিন্তু এত সুন্দর পারফরমেন্স করেছে। কিছু কিছু ভুল ডিসিশন সূর্যকুমার যাদবের এর আগেকার ম্যাচে ছিল ঠিকই, কিন্তু গতকালকের ম্যাচটা ভুল ডিসিশন থাকুক আর যাই থাকুক, প্রত্যেকটা জিনিসকে নজরআন্দাজ করে আমরা যেভাবে জয়টা ছিনিয়ে নিয়েছি সেটা সত্যি অবিস্মরণীয় এবং মনে রাখার মতো। কিন্তু এতে আমাদের পার্শ্ববর্তী কিছু অ্যান্টি ইন্ডিয়ান মানুষ রয়েছে, আমাদের প্রতিবেশী আছে কিছু, যারা ইন্ডিয়ার উন্নতি বা ইন্ডিয়ার সাকসেস তারা সহ্য করতে পারে না। কিছু বাংলাদেশি আছে, প্রায় 50% বাংলাদেশি, যারা ইন্ডিয়ার চরম শত্রু তাদের। আর কিছু পাকিস্তানি আছে যারা হয়তো ইন্ডিয়াকে না চাইলেও ভালোবাসে, বা ভালো না বাসলেও হয়তো সুনাম করতে হয়, কারণ অনেক কিছু ডিপেন্ড করে সেগুলো। যাই হোক, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। তো পাকিস্তানেরই এইরকম একজন সাবেক প্লেয়ার, যে পাকিস্তানের হয়ে তো কিছুই করতে পারেনি। দেখুন, যা করেছে সেগুলো কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছে। কারণটা কি? সে পাকিস্তানকে বিক্রি করেছিল আর কি। এক কথায় তাদের দেশের সঙ্গে সে গাদ্দারি করেছে। সেই মোহাম্মদ আমির একসময় নাকি, যাকে ওয়াসিম আকরাম বা ওই যে ওয়াকার ইউনুস, তো ওদের নাকি উত্তরসূরি মানা হচ্ছিল। তো সেই প্লেয়ার আজকে বিগত কয়েকটা ম্যাচ ধরে ভারতের মানে বিপক্ষে কথা বলছে। কেমন ভাবে বিপক্ষে? যে ভারত এই ম্যাচটা জিততে পারবে না, তার বিভিন্ন রকমের লজিক সে কিন্তু দেখাচ্ছে। আপনাদের একটা ক্লিপ দেখাচ্ছে, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি সে কি বোঝাতে চাইছিল। आमिर भाई आपसे स्टार्ट करूंगा भाई। आज अभिषेक भी चल पड़ा, इंडिया फाइनल भी जीत गया। हो सकता है आपकी तनकीद का आज अभिषेक पे असर हुआ, शुरू में बड़ी बॉलर रोकी, अच्छा खेला, लेकिन क्रेडिट न्यूजीलैंड के बॉलर्स को भी जाता है। बिल्कुल माशाल्लाह, ऑफ स्टंप से 4-4 बार वाइडर भी कर रहे थे, वहीं से छक्का खा रहे थे। बहुत लूज बॉलिंग कराई, अजीब सी बहुत बॉलिंग nervous की है वैसे, जबकि आपने जिसमें कहा था। ये नहीं कि क्रेडिट जाता नहीं है इंडिया को, लेकिन मुझे समझ ही नहीं आई कि पहला उसने हेनरी से करवाया, ऑफ स्पिनर से करवाया, फिर हेनरी से 2 ओवर में 12 है, और एकदम से उसने पूरा प्लान ही चेंज कर दिया। अजीब से। और जब आपको पता है कि अभिषेक शर्मा ऑफ स्पिनर से फंसते हैं, हाँ। तो आप फौरन वो ले आए और डफी को ले आए। और अजीब सी बॉलिंग लुकी जो है आज, तो मुझे बिल्कुल ही वो ऐसा यार नॉर्मल बॉलर लगा। कौन करता है 3 टांग से वाइड, 2 ऑफ स्टंप से, फिर यहाँ पे बॉल कर देते थे स्लॉट में के सामने छक्का मार लो। मुझे कभी भी न्यूजीलैंड इतनी प्रेशर में नजर नहीं आई, कभी भी। मैं उनको बड़े अच्छे से फॉलो कर रहा हूँ 2004-5 से। मैंने न्यूजीलैंड की टीम को इतना अंडर प्रेशर अपनी जिंदगी में नहीं देखा। चाहे क्राउड का था, फाइनल का था, एक्सपीरियंस ऑफ फाइनल भी हो सकता है, कभी फाइनल। लेकिन यार देखो, अभिषेक शर्मा भी तो बेचारा यंग लड़का है, पूरा टूर्नामेंट उसने कुछ नहीं किया, उसमें भी तो प्रेशर होगा ना। फिर आई थिंक कहीं ना कहीं फिर वही आता है, फिर स्किल लेवल का भी फर्क आ जाता है। फिर टीमों के वो जो प्लेयरों का मेंटल हेल्थ या जो स्ट्रेंथ होती है ना, वो यहाँ पे वो मैटर करती है ऐसे मैचेस में। पर आई थिंक इंडिया ने वो दिखाया है, जिसकी वजह से उन्होंने फाइनल जीता। গতকালকের ম্যাচটাও আমরা যে জিতেছি সেটাও কিন্তু সে খোলা মনে স্বীকার করছে না। সে বলছে এতে নিউজিল্যান্ডের বোলারদের হাত রয়েছে। দেখুন, একটা কথা ভালোভাবে বুঝতে হবে যে সেই নিউজিল্যান্ড এর আগের ম্যাচে মাত্র মাত্র 13 ওভারে রান চেজ করেছিল। একবার ভেবে দেখুন তো, ওইরকম একটা মারাত্মক স্কোর মাত্র 13 ওভারে চেজ করে দেওয়া, এটা কিন্তু অত সহজ নয়। এখন আপনারা যদি বলেন যে ওদের বোলার আমাদের ভারতকে হেল্প করেছে বা ওদের বোলারের ক্রেডিট, তাহলে সেটা হয়তো আপনার নিতান্তই সেই পিঠ বাঁচানো হচ্ছে আর কি।
লাস্ট 3টে ম্যাচে প্রেডিকশন করেছে মোহাম্মদ আমির, আর এই 3টে ম্যাচ সম্পূর্ণ ফ্লপ গিয়েছে। তার কথা কি হলো না হলো, তার প্রেডিকশন কি, আমরা সেটা অতটা নিয়ে আলোচনা করব না। কিন্তু সে যেটা বলছে যে আমাদের ব্যাটিং অর্ডার, টপ অর্ডারের ব্যাটসম্যানরা এত সুন্দর রান করেছে, তার একটা নাকি ক্রেডিট বোলারদের উপর যায়। কারণ কি, ওয়াইডে বল করছে, অফ স্ট্যাম্পের বাইরে বল করছে, ওয়াইডের বাইরে বল করছে, পায়ের বাইরে বল করছে, তারপরেও 6 খেয়েও সে কিন্তু ওখানেই কন্টিনিউয়াসলি বল করছে। দেখুন, এর আগে একটা ঘটনা আপনাদেরকে দেখাই, ভালো মনে রাখবেন, যে আর্শদীপ সিং এর আগের ম্যাচে কিন্তু টানা 3টে, আমরা যখন সেমিফাইনাল খেলছিলাম, টানা 3টে কিন্তু ওয়াইড করেছিল। কেন করছিল? সেই সিম্পল একটা লেন্থ সে খোঁজার চেষ্টা করছিল, যে ওয়াইড বল বাইরে পা দিয়ে এগিয়ে এসে মারতে যাবে, ব্যাটে ঠিকঠাক টাইমিং হবে না, ক্যাচ উঠবে। এটা কিন্তু বোলারদের একটা স্ট্র্যাটেজি। যখন একটা ব্যাটসম্যান অতিরিক্ত হিট করতে চায়, তখন তুমি যত দূরে বল দাও না কেন, সে কিন্তু দৌড়ে গিয়ে সেটাকে মারতে চায়, হাত বাড়িয়ে সেটাকে মারতে চায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক শর্মাকেও এইরকম বল দেওয়া হচ্ছিল শুধুমাত্র তার টোপ ফেলার জন্য। কিন্তু এটা পাকিস্তানিরা কোনোদিনই সহ্য করতে পারবে না। আমরা ইন্ডিয়ানরা ভালো খেললেও পাকিস্তান বা বাংলাদেশে যে সমস্ত অ্যান্টি ইন্ডিয়ান যারা রয়েছে, তারা কোনোদিনই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেনি আর করবেও না। তাদের অ্যাপ্রিসিয়েটের আমাদের কোনো দরকার নেই। কিন্তু আমরা যে শিরোপা হয়েছি, আমরা যে টানা 3বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, সেটা হয়তো পাকিস্তানের কাছে একটা স্বপ্নই হয়ে থাকবে। বিগত কয়েক বছর ধরে পাকিস্তান যে পারফরমেন্স দেখাচ্ছে, তাতে তাদের নিজেদের কথা অনুযায়ী আপনারা দেখবেন পাকিস্তানের বিভিন্ন রকম যে ক্রিকেট বিশেষজ্ঞ যারা রয়েছে, তারা বিশ্লেষণ করে, তারা বলে যে পাকিস্তানের ক্রিকেটের অবনতি কোন জায়গা থেকে আসছে, কি প্রবলেমটা, কিন্তু তারা আমাদের উন্নতি স্বীকার করতে পারে না। আমি স্যালুট করব সঞ্জু স্যামসনকে। ভাই, কামব্যাক হলে এই ধরনের কামব্যাক করতে হবে। আমরা একটা সময় বিরাট কোহলি, রোহিত শর্মার যে অভাবটা আমরা ফিল করছিলাম, সেই অভাবটা কিন্তু সঞ্জু স্যামসন এসে কোথাও না কোথাও পূরণ করে দিয়ে গিয়েছে। এটা আমি বলবো না, এটা আর 5জন সকলেই বলবে, যে আমরা কিন্তু কয়েকটা ম্যাচ পরেই ফিল করেছি বিরাট কোহলি এবং রোহিত শর্মার যে অভাবটা। আর তখনই কথা উঠেছে যে সঞ্জু স্যামসনকে কেন বাইরে বসিয়ে রাখা হয়েছিল। এক্স্যাক্টলি তাই। সঞ্জু স্যামসন যদি টিমের মধ্যে আসে, তাহলে টিম কতটা পাওয়ারফুল হয় সেটা কিন্তু সে নিজে দেখিয়ে দিয়েছে। বারবার তাকে প্রমাণ করতে হয়। সে বিদেশে সিরিজে যায়, গিয়ে সেঞ্চুরি করে, পরপর 2টো সেঞ্চুরি করে, পরের টি-20 যে কোনো সিরিজে তাকে ড্রপ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে এটাই, যে সিলেক্টরদের সঙ্গে কি পার্সোনালি কোনো দুশ্মনী আছে সঞ্জু স্যামসনের, নাকি কোচের সঙ্গে পার্সোনালি দুশ্মনী আছে? কোন প্রবলেমটা কোথায়? আমি এটা কোশ্চেন করে যেতে চাই। দেখুন, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর একবার ভেবে দেখুন, ফেব্রুয়ারির 22 তারিখ এই সিরিজে, এই বিশ্বকাপেই সূর্যকুমার যাদবকে মিডিয়া থেকে কোশ্চেন করা হয়েছিল, আপনি সঞ্জু স্যামসনকে কেন খেলাচ্ছেন না? সে কি বলেছিল? হাসতে হাসতে জবাব দিয়েছিল যে কার জায়গায় খেলাবো, অভিষেক শর্মার জায়গায় না তিলক বর্মার জায়গায়? আজকে সেই সূর্যকুমার কিন্তু মাথা নত করে তাকে স্যালুট করেছে। তো দেখুন, বলছিলাম না যে কামব্যাক হলে ঠিক এইরকম করার দরকার আছে, যেন প্রত্যেকের মুখে ঝাঁটার বাড়ি দেওয়া যায় আর কি, মানে তুলোধনা করে দেওয়া হয়েছে। সিলেক্টর বলুন, কোচ বলুন, আর ক্যাপ্টেন বলুন, প্রত্যেককে তুলোধনা করে দিয়েছে। আর আমরা কিন্তু প্রথম থেকেই সঞ্জুর একদম পাশে ছিলাম। আমি চিরদিন বলি যে এই একটা প্লেয়ার যার মধ্যে পটেনশিয়াল আছে, টি-20 ফরম্যাটে সে বিরাট কিছু খেলতে পারে, কিন্তু তাকে সিলেক্ট করা হয় ভুল জায়গায়। সে টি-20 ফরম্যাটে ভালো খেলে, ওয়ানডে ফরম্যাট ভালো করে, অথচ তাকে টেস্টে সিলেক্ট করা হয়। আমি প্রথম থেকে বলি, এটা আমাদের সিলেক্টরদের কোনো প্রবলেম নাকি কি, আমি সেটা বুঝে উঠতে পারি না। যে প্লেয়ারটা টি-20 ভালো পারফর্ম করে, তাকে তুমি টেস্টে সিলেক্ট করলে কি করে সে পারফর্ম করবে? এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে। গতকালকের ম্যাচ যতই ভুল হোক, যতই ভ্রান্তি হোক, আমরা সেটাকে মেনে নিচ্ছি। গতকাল জিতে গিয়েছি, এটাই সবচাইতে বড় কথা। কিন্তু একটা কথা না বললেই না, সেটা হচ্ছে আন্ডাররেটেড হয়ে যাচ্ছে শিবম দুবে। কারণ কি, দেখুন, যখন সঞ্জু স্যামসন আউট হলো, হার্দিক পান্ডিয়া আসলো, ডানহাতি দুজনে চলে আসলো, ঠিক আছে। যখন ঈশান কিষান আউট হলো, তখন সূর্যকুমারকে নামার কি কোনো প্রয়োজন ছিল? সেখানে তিলক বর্মা আসতে পারতো, না হলে শিবম দুবেকে নামানো যেত,
এর আগের ম্যাচেও কিন্তু ঠিক সেইভাবে ওকে নামানো হয়েছে, যখন 4টে ওভার হাতে আছে আর শিবম ডুবে তখন এসে হিট করবে, বাইরে আমার 3টে প্লেয়ার ব্যাটসম্যান এখনো বসে রয়েছে, তো অবভিয়াসলি আমি শিবম দুবেকে হিট করার জন্য উপরে তুলে আনবো। আমি কেন তাকে নিচে নামাচ্ছি? ফিনিশার, সে 3টে বল খেলে 10টা রান করবে কি 20টা রান করবে সেই আশায় বসে রয়েছে। কেন তাকে আরো কয়েকটা বেশি ওভার দেওয়া যেত না? যদি শিবম দুবে আগে আসতো, হতে পারতো এই রান বা এই স্কোরটা আরো 20 রান বেশি হতো। এটা জাস্ট আমার প্রেডিকশন বা আমার একটা মতামত বলতে পারেন। আপনাদের কি মতামত অবশ্যই সেটা জানাবেন। যদি শিবম দুবেকে সূর্যকুমারের আগে নামানো হতো তাহলে কি এই স্কোরটা আরো একটু বেশি হতো? জিতে তো গিয়েছি, সেটা কথা নয়, জেতা হারা সেটা কথা নয়, কিন্তু ডিসিশন এখানে কিন্তু কোথাও না কোথাও একটু ভুল আমার মনে হয় আছে। দ্বিতীয়ত হচ্ছে আন্ডাররেটেড আরো একজন প্লেয়ার থেকে যাচ্ছে, সে হচ্ছে আকসার প্যাটেল। একজন ক্যাপ্টেন, সহকারী ক্যাপ্টেনকে তুমি বাইরে বসিয়ে রেখেছিলে। এ তো প্রেশার ছিল বিভিন্ন মানুষের, যে কারণে তাকে তুলে নিয়ে আসা হয়েছে। আমি সিলেক্টর বলুন, কোচ বলুন আর ক্যাপ্টেন বলুন, প্রত্যেকের কাছে কোশ্চেন করছি, কি হিসাব করে এই আকসার প্যাটেলকে এই ভেন্যুতেই এর আগের ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল? কোন হিসাব করে? একবার যদি তার কোশ্চেন, এই যে অ্যান্সারটা যদি আপনাদের কাছে থেকে থাকে, অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আকসার প্যাটেল তার নিজের ঘরের মাঠ, সে গুজরাটের ছেলে, সে নিজের ঘরের মাঠ, সে পারফরমেন্স কি করলো সেটা কিন্তু আমরা গতকালকে দেখলাম। কিন্তু আকসারের জায়গায় এর আগের দিন কাকে আনা হয়েছিল? ওয়াশিংটন সুন্দরকে। সে কিন্তু কিছুই করতে পারেনি। আকসার প্যাটেল একজন যথেষ্ট ভালো ব্যাটসম্যান, তার উপরে ভরসা করা যায়। সে এমন ভালো ভালো ম্যাচ বের করে নিয়ে চলে গিয়েছে তার নিজের ক্ষমতায়। আকসার প্যাটেল একজন যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড বোলার, যাকে ভরসা করা যায়, এমন এমন টাইমে তাকে নিয়ে এনে উইকেট তুলে নেওয়া যায়। আকসার প্যাটেল একজন ভালো ফিল্ডার, আমরা দেখেছি এই বিশ্বকাপে সে তার কারনামা দেখিয়েছে বিভিন্ন জায়গায়, তাই তাকে প্রুভ করার জন্য তাকে আর কিছু করার দরকার নেই। কিন্তু আমাদের কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর, আমি বারবার একই কথা বলবো, এদের মধ্যে কোথাও না কোথাও একটু তো প্রবলেম আছে। যাই হোক বন্ধুরা, দেখুন আমরা জিতেছি, এটাই সবচাইতে বড় কথা। কে কোথায় ভুল পারফরমেন্স করেছে সবকিছু ধামাচাপা পড়ে গিয়েছে। যদি ওয়ার্ল্ড কাপটা আমরা না জিততে পারতাম তাহলে কিন্তু এই নিয়ে অনেক কোশ্চেন উঠতো, আজকের ডেটে ডিবেটও হতো হয়তো এই নিয়ে। আমরা জিতেছি, প্রত্যেককে অভিনন্দন। আগামী যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, আমরা চাইবো যে টানা 3বার জিতে এমন একটা রেকর্ড তৈরি করব, যেটা হয়তো ভাঙতে হলে আগামী কয়েক দশক লেগে যাবে। আপনাদের কি মতামত? এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার প্রতিবেদনটাকে একটু লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ, আর পাশে থাকা ওই বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।